আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমি জানি না তোমাদের পার্টিসিপেন্টস কম দেখাচ্ছে এখন, সো আই হ্যাভ টু স্টার্ট। আচ্ছা, আমি আজকে একটু তোমাদের সাথে এই একটা বিষয় নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। স্লাইডটা দেখতে পাচ্ছ না? জি স্যার। এটাকে বলে হচ্ছে, আসলে এটাকে সংক্ষেপে বলে হচ্ছে রস, ROS। কেমন? ROS মানে হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। ওকে, মনে রাখবে এটা, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এটা তোমাদের জন্য একটা নতুন আইডিয়া তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে, নতুন টপিকস আর কি, সেটা দেখো ইম্পর্টেন্ট কি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, তোমরা এইটার সাথে আসলে কেন আমি হঠাৎ করে এই টপিকসটাতে আসলাম না, দ্যাট ইজ তোমাদের লিংক করতে হবে যে কি সম্পর্ক আমরা এতদিন যা পড়লাম সেটার সাথে। তো ফার্স্ট অফ অল, তোমরা আমার লাস্ট ক্লাস থেকে যদি মনে রাখতে পারো যে আমরা দেখলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কি হয়, কেউ একটু বলো তো, জাস্ট সিম্পলি। স্যার এটিপি উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন, এটিপিটা কিভাবে উৎপন্ন হয়? স্যার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, মানে NADH2 ওই যে করে ইলেকট্রন লুজ করে আর কি। তো ইলেকট্রন যখন দান করে তখন ওই ইলেকট্রন গুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে যায় এবং হচ্ছে ভেতরে মেমব্রেন থেকে বাইরের দিকে প্রোটন যায়, এবং প্রোটনের আধিক্য পরে উপরের মেমব্রেনের দিকে অনেক বেশি হয়ে যায়, এবং প্রোটন তারপর হচ্ছে একটা 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 নির্দিষ্ট একটা এরিয়া থাকে সেটাতে ভেতরে প্রবেশ করে। তখন এটিপি এবং ফসফেট যুক্ত মানে না, তখন পানি সৃষ্টি হয়, এবং তারপর স্যার কিভাবে যেন এটিপি সৃষ্টি হয়। পানিটা হয় কিভাবে? ইলেকট্রনগুলো যখন অক্সিজেন নেয়, অক্সিজেনের সাথে সংযুক্ত হয় তখন পানি সৃষ্টি হয়, এবং হচ্ছে ইনার মেমব্রেনের ভিতরে এটিপি থাকে, এডিপি থাকে, এডিপি এবং ফসফেট যুক্ত, মানে এডিপি এবং ফসফেট যুক্ত হয়ে এটিপি সৃষ্টি করে। এডিপি এবং ফসফেট যুক্ত হয়ে এটিপি সৃষ্টি করে। এবং এখানে কেন কেন এটিপিটা হয়? স্যার এটিপি উৎপন্ন, স্যার এডিপি আর ফসফেট হ্যাঁ মিলে এটিপিটা হয়। কেন হয় জানো? ওই যে উপর থেকে যখন প্রোটন যে প্রোটোমোটিভ ফোর্স, হ্যাঁ প্রোটোমোটিভ ফোর্স বলে এটাকে, হ্যাঁ প্রোটোমোটিভ ফোর্সটা যখন ক্রিয়েট হয় ওই যে বেশি হওয়ার কারণ স্বাভাবিকভাবে একদিকে যে কনসেন্ট্রেশন বেশি থাকে একদিকে কম থাকে, ওটা গ্রেডিয়েন্ট বলে। হ্যাঁ, তখন কি হবে, ওটা উপরে যেদিকে বেশি আসে সেদিক থেকে তারা দ্রুত গতিতে কম দিকে আসতে চাইবে, তাই না? এটা তো স্বাভাবিক, আমাদের মানে জেনারেল সেন্স কাজ করে। তো যখন দ্রুত গতিতে আসতে চাইবে তখন একটা ফোর্স ক্রিয়েট করে তারা। ওই ফোর্সের ফলে যে এনার্জিটা হয় সেই এনার্জিটাই আলটিমেটলি এডিপি কে ফসফেটের সাথে মিলে, কারণ মনে রাখবা যখন একটা বন্ড তৈরি হয় না এনার্জি লাগে, কেমন? তো এই এনার্জি লাগাটা, তাহলে এই এনার্জিটা কোথা থেকে আসতেছে? ওই যে প্রোটন মোটিভ ফোর্সের যে ক্রিয়েট হয়েছিল সেই এনার্জিটাই এডিপি এবং ফসফেটের মাধ্যমে মিলে তাদেরকে এটিপি তৈরি করতেছে, মানে এইখানেই এনার্জিটা কনজার্ভ হচ্ছে। আবার তাহলে আমরা যখন আবার এই যে কথাবার্তা বলি, হাঁটি, চলাফেরা করবে, যে কোনো সময় আমরা আবার এটিপিটাকে ভাঙলে কি হয়? আবার ফসফেট রিলিজ হয়, তাই না? যখন এটিপিটা ভাঙে তখন আবার ওই শক্তিটা আবার কি হয়? রিলিজ হয়, যে শক্তি দিয়ে আমরা চলি, কেমন? জি স্যার। আশা করি ও যেভাবে বলো। তোমার নাম কি? সরি আমি দেখতে পাচ্ছি না তোমাকে। স্যার সিনথিয়া মিশু। সিনথিয়া মিশু, রাইট? সো হোপফুলি তুমি যেভাবে বুঝছো সবাই মোটামুটি বুঝতে পারছে। এখন পয়েন্ট আসো, দেখো, তার মানে এটা তো আমাদের জন্য ভালো, তাই না? এই জিনিসটা যা তুমি বললা, নাহলে আমরা শক্তি পাবো কোথায়, রাইট? এটিপি পাবো কই? আর তোমরা তো দেখলা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কত % এটিপি উৎপন্ন হয়?
স্যার 90 90%। 90%, রাইট? সো তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না থাকলে আমরা তো শক্তি পাওয়ার কথা না, আমাদের বেঁচে থাকারই কথা না ইনফ্যাক্ট। এখন দেখো আমরা সবসময় বলি যে পৃথিবীর সব জিনিসের একটা ভালো আছে আবার একটা মন্দ আছে। মানে আমাকে কি তোমরা বলতে পারবা যে এমন কোনো জিনিস শুধু ভালোই সেটা, মন্দ কোনো দিক নেই? আছে এরকম কিছু তোমাদের জানা মতে? জি স্যার। কি? ভালোবাসা? স্যার ইবাদত করা, স্যার ইবাদত করা। আচ্ছা আচ্ছা, ইবাদত করা, রাইট? আচ্ছা, ইবাদত করা, রাইট? ওটা একটা ফ্যাক্টর। আর দেখো ইনফ্যাক্ট তুমি যদি এমনিতেই সিম্পলি চিন্তা করো, যত সিস্টেম যত কিছু আছে তাই না, সবগুলোরই একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইড আছে। কোনটা হয়তো পজিটিভ বেশি, নেগেটিভ কম, কোনটা নেগেটিভ বেশি, পজিটিভ কম, প্রতিটা জিনিসেরই আমি মনে করি আর কি, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে দেখো এখানে তোমরা দেখলা যে এই সিস্টেমটা ছাড়া তোমরা শক্তিই পাবে না, তোমরা বেঁচে থাকতে পারবে না মাইটোকন্ড্রিয়াতে যদি এই ঘটনাটা না ঘটে। এখন এইটাই আবার তোমার মৃত্যুরও কারণ, তোমার ক্ষতিরও কারণ। কিরকম দেখো, সেই বিষয়টা নিয়ে আসতেছে। এই যে এই জিনিসগুলোর নাম হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। কিভাবে হয় দেখো। আচ্ছা আগে আমি তাহলে এই ফিগারটা দেখাই। এই যে দেখো, তোমরা তো এই ফিগারটা দেখে এখন বুঝতে পারতেছো তাই না, স্বাভাবিকভাবে আগের কথাগুলোই। এই যে ও যেটা বললো, ইলেকট্রন এখান থেকে কমপ্লেক্স 1 এ যাচ্ছে, 2 থেকে আবার কিউ তে যাচ্ছে, এইগুলো ইলেকট্রনগুলো যখন পাস হচ্ছে, পাস হয়ে হয়ে এই অক্সিজেনটা ইলেকট্রন নিয়ে ওয়াটারে প্রডিউস করতেছে, ঠিক আছে? আর এটা হলো স্বাভাবিক, আমরা জানলাম। এবং এই প্রোটনের কারণে এখানে এটিপি তৈরি হইতেছে। এখানে আবার একটা ঘটনা ঘটে। মানুষ মানে এখানে বলা হচ্ছে দেখো, এই যে 0.2 থেকে 2% অফ দ্য ইলেকট্রন, যখন ইলেকট্রনগুলো একটু পাস হয় না বিভিন্ন এই যে ক্যারিয়ার গুলোর ভিতর দিয়ে 1 বাই 1, তখন কিছু কিছু ইলেকট্রন না লিকেজ হয়ে যায়। লিকেজ মানে তো বুঝোই, মনে করো যে এখান থেকে ছিটকে চলে যায়, বুঝতে পারছো? যে ইলেকট্রন গুলা এখান থেকে ছিটকে চলে যায়, এবং স্টাডি করে দেখা হয়েছে যে 0.2 থেকে 2% ইলেকট্রনস অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ডু নট ফলো দ্য নর্মাল পাথওয়ে। Instead, they directly leak out from the electron transport chain and interact with oxygen. এখানে ইলেকট্রন যদি লিক আউট হয়ে যায় তাহলে তারা অক্সিজেনের সাথে মিলে অক্সিজেনকে এই ধরনের কম্পাউন্ডে তৈরি করে। দেখো এটার নাম হচ্ছে সুপার অক্সাইড। দেখো ইলেকট্রন কি করে, যদি লিকেজ হয়ে যায়, লিক আউট হয়ে যায়, সে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সে কি তৈরি করবে, দেখো সুপার অক্সাইড। এইটার নাম হচ্ছে সুপার অক্সাইড। সেই সুপার অক্সাইডটা আবার হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট হতে পারে। এই যে অক্সিজেন এবং এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, সরি সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, আরো আছে হাইড্রোক্সিল রেডিকেল, মানে অক্সিজেন কন্টেইনিং এরকম কিছু ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। এগুলাকে বলা হয় ফ্রি রেডিকেল। কেন তোমার কথাটা দ্বারা বুঝতে হবে ফ্রি রেডিকেল কেন বলা হয়? তাদের স্ট্রাকচারের মধ্যে দেখবা যে একটা ইলেকট্রন, অড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যেগুলো আসলে তোমরা জানো যে, তোমাদের মনে আছে কোথাও তোমরা পড়ছো না যে চেইন রিঅ্যাকশন হয় অর্গানিক কেমিস্ট্রিতে, আগে কোথাও পড়ছিলা মনে আছে? চেইন রিঅ্যাকশন, যে ধরো কারো যদি একটা ইলেকট্রন, যদি অড ইলেকট্রন থাকে, সে কি করে জানো, আরেকজনের কাছ থেকে, কারণ সব মনে রাখবে যে সবসময় তারা পেয়ার অবস্থায় থাকতে চায়, তো সে যখন আনপেয়ার্ড অবস্থায় থাকবে আরেকজনের কাছ থেকে ইলেকট্রন ছিনিয়ে নিতে চায়। ছিনিয়ে নিতে গেলেই ঝামেলাটা হয়। তখন মনে করো যে আরেকটা জায়গায় আরেকটা এরকম ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, ঠিক আছে? এনিওয়ে এগুলো চেইন রিঅ্যাকশন বলে। তাহলে দেখো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমাদের ভালো কাজে আসতেছিল। এখন আমরা দেখতেছি যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতর দিয়ে যখন ইলেকট্রনগুলো পাস হয়, কিছু কিছু ইলেকট্রনের সম্ভাবনা থাকে তারা লিক আউট হয়ে যায়, এবং লিক আউট হলে তারা অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে কিছু অক্সিজেনের কিছু এরকম রেডিকেল জাতীয় কম্পাউন্ড তৈরি করে, যেমন সুপার অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। আরেকটা কথা বলতেছিলাম হাইড্রোক্সিল রেডিকেল, তারপর সিংলেট অক্সিজেন, এরকম কিছু অক্সিজেন কন্টেইনিং কিছু কম্পাউন্ড তৈরি করে, যাদেরকে কমনলি বলা হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। তোমরা বুঝতেছো যে অক্সিজেন স্পেসিস গুলো রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ কেন? তারা রিঅ্যাকশন করতে পারে, এই জন্য বলা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করতেছে তারা। এই কথাটা খুব ক্লিয়ার, আমি যতটুকু বললাম। এইটা দেখো নরমালি ঘটে, কিন্তু দেখো 0.2 থেকে 2% ইলেকট্রন এরকম করে গিয়ে এই ঘটনা ঘটে, এবং যেখানে ইলেকট্রনের মানে মানে আনাগোনা বা তোমার ট্রান্সলোকেশন আছে, সেখানেই এই সম্ভাবনাটা আছে। তো মাইটোকন্ড্রিয়া আমরা জানি
আমাদের সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইলেকট্রনের এরকম ইয়েটা হয়, এবং এখানে একটা হাই পসিবিলিটি আছে তোমার এরকম প্রচুর পরিমাণে এখানে এরকম রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস উৎপন্ন হয়। প্লান্টের মধ্যে কি আছে বলো তো, তোমরা জানো না? ক্লোরোপ্লাস্ট আছে, তাই না প্লান্টের মধ্যে? जी सर। তো ওই ক্লোরোপ্লাস্ট কি হয় জানো? তোমরা তো জানো যে ফটোসিনথেসিস করে, তাই না? যার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। ফটোসিনথেসিসটা কিভাবে হয় তোমরা জানো, যে সূর্য থেকে আসলে ফোটন আসে, মানে আলো আসে, সেটাই আসলে ইলেকট্রন, ইনফ্যাক্ট কাইন্ড অফ ইলেকট্রন। ওই ইলেকট্রনটা কিন্তু ক্লোরোপ্লাস্টের ভিতর দিয়ে পাস হয়ে গিয়ে কিন্তু আসলে ওইখানেও এই ধরনেরই এটিপি মানে মানে অনেক কিছু তৈরি হয়, যেগুলো পরবর্তীতে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। যদিও তোমাদের এটা টপিকস না, বাট আমি মনে করি ইনফ্যাক্ট তোমাদেরও জানা উচিত ছিল যে কিভাবে ফটোসিনথেসিস হয়, বিকজ তোমরা অনেকে একুয়াটিক প্লান্ট বা একুয়াটিক সিস্টেম নিয়ে কাজ করো, যেখানে অনেক অর্গানিজমের ভিতরেও ফটোসিনথেসিস হয়। তো এনিওয়ে আমার সময় নাই বা অতটুকু ওই দিকে যাওয়ার, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি এটা, যে ওই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম ইলেকট্রনের ফ্যাক্টর আছে। আবার এখানে আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখলে যেখানে ইলেকট্রনের এরকম তোমার চেইন আছে বা ইলেকট্রনের একটা তোমার মুভমেন্ট আছে, সেখানেই কিন্তু তোমার এই ঘটনাটা ঘটবে, একটা অনেকটা বাই রিয়াকশনের মতো, মানে একটা বাই চান্স এই ঘটনাটা ঘটবে, এবং এটা নর্মালি ঘটতেই থাকে। এখন নর্মালি ঘটলো, নো প্রবলেম। নর্মালি যেটুকু ঘটবে না, সেটুকুকে আবার আমাদের বাধা দেওয়ার মতো ক্ষমতা আমাদের শরীরে আছে। কিন্তু যখন একটা মানুষ স্ট্রেসে থাকে, যেমন তুমি প্রচন্ড সারাদিন অনেক কষ্ট করতেছো, ইয়ে হচ্ছে, ঠিক আছে, বা তুমি মনে করো যে বাইরে গেলা, তোমার মাথার উপরে মনে করো প্রচন্ড সূর্যের মানে ইউভি লাইট পড়ছে, হ্যাঁ, বা তুমি কোনো ধরনের জাঙ্ক ফুড খাইছো যেখান থেকে এক ধরনের কেমিক্যাল তৈরি হয়েছে, তো এই সমস্ত কারণে কি হয় জানো, তখন মানুষের এই যে রস ফরমেশনটা বেড়ে যায়। যখন এই রস ফরমেশনটা বেড়ে যায়, আর তোমার তো বলতেছি যে রসটা হচ্ছে ভেরি মাচ রিঅ্যাক্টিভ। কেন রিঅ্যাক্টিভ? ওই যে বললাম তাদের ভিতরে ফ্রি রেডিকেল আছে। ফ্রি রেডিকেল থাকার কারণে তারা কি করবে, তোমার সেলের মেমব্রেনের মধ্যে বা তোমার সেলের ভিতরে যে অন্যান্য ডিএনএ, আরএনএ, প্রোটিন এই জিনিসগুলো আছে, সেগুলোকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে তাহলে তোমার ডিএনএ, প্রোটিন, আরএনএ, লিপিড, মেমব্রেন এগুলোর যদি ক্ষতি হয়, তাহলে কি তুমি সুস্থ থাকতে পারবা? নো। then you will suffer from different disease। এবং এই যে মানুষ বুড়া হয়ে যায়, তোমরা মনে করো তোমাদের বয়স কমে, এখন তোমরা যদি তোমাদের স্কিনের দিকে তাকাও, দেখবা যে সতেজ, মানে কেমন টকবগে একটা স্কিন, রাইট? কিন্তু একটা পর্যায়ে মানুষ আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, বা কেউ যখন অনেক কঠিন ডিজিজে ভুগে, তাহলে দেখবা যে তাদের স্কিনেরও ড্যামেজ হয়, বুঝতে পারছো? বা মানুষ, এটাকে আমরা বলি এজিং, রাইট? বুড়িয়ে যাওয়া। এই এজিং এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, মানে ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর, মানে মেইন ফ্যাক্টর হচ্ছে তোমার এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। ঠিক আছে, আমি কি তোমাদের সাথে গল্পের মতো করে একটু বললাম, আমরা এইটুকু কি ধরো তোমরা এখনো কোনো লিটারেচারে যাও নাই, আমি এখনো যাই নাই, কিন্তু এই যে একটা ঘটনা, আবারও বলি কি ঘটনা, যে যেখানে ইলেকট্রন সিস্টেম আছে সেখানেই তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়, নরমালি তৈরি হয়। আবার মানুষ যখন স্ট্রেসে থাকে, আর বিভিন্ন কয়েকটা কারণ বললাম, সেই কারণে এমন হতে পারে যে তার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মুভমেন্টটা বেড়ে যায়, যাওয়ার কারণে এখন দেখো এইটা যে লেভেলে অ্যাক্টিভ ছিল, এখন তুমি যখন স্ট্রেসে পড়ো, একটা পসিবিলিটি হয় কি জানো, এর অ্যাক্টিভেশনটা অনেক বেড়ে যায়, তখন বেশি চান্স থাকে বেশি ইলেকট্রন এখান থেকে লিক আউট হয়ে যাওয়ার। যত ইলেকট্রন লিক আউট হবে, তত বেশি তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে। আর যত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে, দে আর ভেরি মাচ ডেঞ্জারাস ফর ইউর সেল, বিকজ দে ক্যান অ্যাটাক ইউর লিপিড, ডিএনএ, আরএনএ, মেমব্রেন, প্রোটিন। এবং যখন এগুলোকে অ্যাটাক করবে, তখন কি হবে, তুমি নিশ্চয়ই সুস্থ থাকতে পারবে না। এইটাই হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এখন তোমার কথা হচ্ছে স্যার এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এখন আসো, তোমরা তো এতদিন থেকে জানতেছো যে ভিটামিন সি খাওয়া দরকার, তাই না? তোমরা বলো না যে ভিটামিন সি খাই, বলো তো? জি স্যার। এই ভিটামিন সি যে খাও, আসলে ভিটামিন সি কি হিসাবে কাজ করে, রাইট? আমি আসলে এটা একটা আসলে রিঅ্যাক্টিভ অক্সিজেন, এটা একটা মানে আমার সামনে আসলে তোমাদের 10টা লেকচার নেওয়ার মতো অবস্থা আছে এই শুধুমাত্র এই টপিকসটা নিয়ে। বাট আমি যখন তোমার সাথে একটু গল্পের মতো করে বলতেছি, অ্যাট লিস্ট তোমরা যারা ইন দ্য ফিউচারে হায়ার স্টাডি করবা, একাডেমিক হবা, পড়ালেখার সাথে সংযুক্ত থাকবা, তাদের জন্য এটা বায়োলজিক্যাল সিস্টেম, তোমার ফিশ বলো, যে কোনো সিস্টেমে যদি তুমি কাজ করো,
ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। তোমাদের কোনো দিন তোমাদের লাইফে এই টপিকসটা তোমরা শুনবা। আমি এটাই চাচ্ছি তোমাদেরকে, অন্তত আমি যাদেরকে পড়ায় যাচ্ছি ইনশাআল্লাহ, তোমরা যেন কেউ যদি তোমাদের কখনো জিজ্ঞাসা করে বলে, তাহলে অন্তত তোমরা একটু মনে রাখবা যে মুস্তাফা স্যার আমাদের রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস নিয়ে পড়াইছিল। এবং আমি তোমাদের ড্যামলি বলতে পারি, তোমরা যে লেভেলে তোমরা বায়োলজিক্যাল সায়েন্সে যদি কোনো রিসার্চ করতে যাও, এই টপিকসটা সামহাউ তোমরা ইন্ট্রোডিউসড হবে এগেইন। ঠিক আছে? তো সেই লেভেল থেকে আমি তোমাদের সাথে কথা বলতেছি, অ্যাটলিস্ট একটা আইডিয়া দিচ্ছি যে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস তারা কিভাবে আমাদের দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এই সিস্টেমটাতে তৈরি হয়। প্লান্টের ক্ষেত্রে বললাম ক্লোরোপ্লাস্টে হয়, প্লান্টে মাইটোকন্ড্রিয়া আছে সেখানেও হয়। আবার এটা হচ্ছে মেজর, আমি কথাটা শুনো, এটা হচ্ছে মেজর একটা অর্গানেল, মানে মাইটোকন্ড্রিয়া যেখানে এটা হয়। কিন্তু তোমার আরো আছে, যেমন পারক্সিজম আছে, তোমরা জানো পারক্সিজমের মধ্যেও এটা হয়। সেলের যে সেল ওয়াল আছে, সেল ওয়ালের মধ্যেও একটা এনজাইম আছে, সেখানেও এটা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না আমাদের সেলের ভিতরে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও কিছু এনজাইম আছে যে সেখানেও এই ঘটনাটা ঘটে। কিছু কিছু এনজাইম আছে আবার এইটাকে এই তোমার রস তৈরিতে আবার হেল্প করে, বুঝতে পারছো? তার মানে সামহাউ তোমার সেলের ভিতরে যে কম্পার্টমেন্ট আছে, তার ডিফারেন্ট যে অর্গানেল গুলো আছে, অলমোস্ট সবার ভিতরেই এই রসটা উৎপন্ন হয়, এবং বেশি উৎপন্ন হচ্ছে যেখানে ইলেকট্রনের মুভমেন্ট আছে, সেখানে বেশি উৎপন্ন হবে। যেমন এক্সাম্পল বললাম মাইটোকন্ড্রিয়া। এখন কি হলো, এই রসগুলো উৎপন্ন হলো, এবং দে আর ভেরি রিঅ্যাক্টিভ। কেন? ওই যে বললাম যে তাদের মধ্যে ফ্রি রেডিকেল আছে। এখন তোমার স্যার এটা ফ্রি রেডিকেল তাহলে কি সমস্যা? ফ্রি রেডিকেল থাকলে আমি যেটা বললাম যে আনপেয়ার্ড, সে সবসময় পেয়ার্ড হতে চায়। পেয়ার্ড হতে চাইলে কি করবে? আরেকটা কম্পাউন্ডের ভিতরে যে তোমার ইলেকট্রন আছে সেখান থেকে ছিনিয়ে নিবে। ছিনিয়ে নিলে কি হবে? ওই কম্পাউন্ডটার ক্ষতি হয়ে গেল, বুঝতে পারছো? এই যে ধরো তোমার মেমব্রেনের ক্ষতি হবে, ডিএনএ ক্ষতি হবে, আরএনএ ক্ষতি হবে, তখন তুমি মনে করো ডিজিজে ভুগবে। তুমি কি বুঝতেছো? তোমার সেল যদি ড্যামেজ হয় তাহলে তুমি সুস্থ থাকতে পারবা? ইম্পসিবল, রাইট? আর এখন এই হলো ঘটনা। এখন ওই যে ভিটামিন সি বলতেছিলাম, যে আমরা বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট বলি, তাই না? তোমরা জানো, মানে অ্যাটলিস্ট টার্মটা শুনতে, অ্যান্টিঅক্সিডেন্ট, যে ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে ভিটামিন সি খাই আমরা, বলি না যে ভিটামিন সি খাইলে তোমার ত্বক ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, বলি তো? এই হচ্ছে মেকানিজম। ভিটামিন সি খাইলে, ভিটামিন সি এই যে যেগুলো রস এরকম উৎপন্ন হয়, তুমি যদি স্ট্রেসে থাকো, বিভিন্ন কারণে যেগুলা মানে এক্সেসিভ হয়ে যায়, সেগুলোকে তোমার রিমুভ করে হচ্ছে এই ভিটামিন সি। সরি, এটা হচ্ছে ওয়ান অফ দা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি, যেটা খুব ইম্পর্টেন্ট রোল আছে এই সমস্ত রসগুলোকে স্কেভেন্স বলি আমরা, বা ডিটক্সিফিকেশন করে। তাহলে তুমি কি হলো, রস লেভেলটাকে কমাই দিল, তাহলে তুমি কি সতেজ থাকবে না, ভালো থাকবে? তো এই হচ্ছে ভিটামিন সি এর কাজ। ভিটামিন সি এর অবশ্যই আরো কাজ আছে, বাট দিস ইজ ওয়ান অফ দা মানে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা তার একটা কাজ। তার মানে কি হয় দেখো, তার মানে কথাটা হচ্ছে যে আমাদের বডিতে নট অনলি আমাদের, তার মানে তোমার সিস্টেম, মানে আমি আমাদের বডি মিন করছি যে কোনো এরকম বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেই এই রসটা তৈরি হতে পারে। এবং বায়োলজিক্যাল সিস্টেমে যে রসটাকে আবার প্রোটেক্ট করার জন্য, যেমন বললাম যে ভিটামিন সি আছে, মানে আমাদের বডিতে আবার সেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলা এই সমস্ত রসের এগেইনস্টে কাজ করে আমাদেরকে রক্ষা করে, বাঁচায়। বুঝতে পারছো? যত সামনের দিকে আগাবো, আমি জানি না কেউ কোনোদিন এগুলো পড়াবে কিনা, বাট যত সামনের দিকে, বা তোমরা নিজেরাও যদি কখনো পড়ো, তখন দেখবা যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস, আমরা বলি যে আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম আছে। সেই অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমের কি কাজ? এই হচ্ছে কাজ, এই যে যেগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়, সেগুলোকে সরানো, সেগুলোকে স্কেভেন্স করা, সেগুলোকে ডিটক্সিফাই করা। আচ্ছা, ওকে, দেন আমি কিছু যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। হ্যাঁ, বলো। স্যার, ফ্রি রেডিকেল কোনটা, অক্সিজেন অর ইলেকট্রন? ফ্রি রেডিকেল কোনগুলো, রাইট? তুমি বলতেছো, তাই না? স্যার, এই যে দেখো, এখানে দেখো, এই যে সুপার অক্সাইড দেখতেছো না এখানে, এই যে এখানে একটা ইলেকট্রন বাম পাশে দেখতে পাচ্ছ না? এই ইলেকট্রনটা হচ্ছে ফ্রি রেডিকেল। মানে আমরা জানি কি ফ্রি রেডিকেল কথাটার অর্থ, দেখো যে ইলেকট্রন গুলা, কিন্তু তোমরা জানো যে ইলেকট্রন সবসময় পেয়ার্ড অবস্থায় থাকে না, জোড়া জোড়া থাকে, তাই না? তোমাদের মনে আছে অক্সিজেনের মধ্যে জোড়া জোড়া থাকে। এখন অক্সিজেনের মধ্যে থেকে যদি একটা ইলেকট্রন যদি ওখানে কম থাকে, তাহলে ওটা ফ্রি রেডিকেল হয়ে গেল। তার মানে ওটা একটা, মানে একটা রেডিকেল যেহেতু আনপেয়ার্ড থাকলো, তখন ওটাকে আমরা ফ্রি রেডিকেল বলতেছি। থাকলে কি করে জানো? সে ওই যে আরেকজনের সাথে গিয়ে রিঅ্যাকশন করবে, এই জন্য বলা হয় রিঅ্যাক্টিভ। তো এক্সাম্পল কোনটা দেখা যায়, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের ভিতরেও এই অবস্থা আছে। মানে হাইড্রোজেন পারঅক্সাইডের এই অক্সিজেনটা, এটা আসলে এক ধরনের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তারপর দেখো হাইড্রোক্সিল রেডিকেল, এই যে ওএইচ, এই যে ফ্রি রেডিকেল,
তারপরে সিংলেট অক্সিজেন, এই চারটা হচ্ছে খুব কমনলি নন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আমি আসতেছি এখন। তার মানে কি হয়, ফ্রি, তার মানে তোমরা তাহলে কি বলতে পারো স্যার এই অক্সিজেনে আমাদের বাঁচায়? আমরা তো বলি যে অক্সিজেন না নিলে তো আমরা মরে যাবো, অক্সিজেনে আমাদের বাঁচাইলো। আবার তোমরা আজকে দেখো, এই জন্য বলতেছিলাম যে দেয়ার ইজ নাথিং অ্যাবসলিউট, রাইট, যে গুড, এসে অক্সিজেনে আমাদের আবার মারতেছে। অক্সিজেন যদি না থাকতো তাহলে তো রিঅ্যাক্টিভ ফ্রি রেডিকেল তৈরি হতো না, মানে রিঅ্যাক্টিভ স্পেসিস তৈরি হতো না। আবার অক্সিজেন যদি না থাকতো তুমি তো এটিপি তৈরি করতে পারতা না, তুমি তো, তোমার তো রেসপিরেশন হতো না, তুমি তো মারা যেতা, তাই না? দেখো, গুড থিংস এন্ড ব্যাড থিংস দুটাই আছে। এখন আরেকটা কথা এর আগে বলে রাখি, এই যে আমরা রস বলতেছি না, যে এরা, তোমরা তো জানো যে আমাদের সিস্টেম, আমাদের মেটাবলিজম হতেই হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমাদের লাগবেই। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, মাঝে মাঝে কানেকশন মনে আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন লাগবে, তার মানে কিছু পরিমাণ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবেই। এখন ওই যে সামান্য পরিমাণে যে তৈরি হয়, এই সামান্য পরিমাণটা আবার আমাদের জন্য ভালো। কেন জানো? এই রিঅ্যাক্টিভ স্পেসিস গুলার কিছু বেনিফিশিয়াল ইফেক্ট আছে, তারা সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে। আমাদের বডিতে বিভিন্ন মেকানিজম আছে, বিভিন্ন পাথওয়ে আছে যেগুলোকে তারা রেগুলেট করে পজিটিভলি। তার মানে কম যদি থাকে, মেইনটেইনড লেভেলে যদি থাকে, কম যদি থাকে, তাহলে দে আর গুড ফর আওয়ার সিস্টেম। বাট when they become, excess, I mean when they accumulated at higher levels, then they are very very dangerous. এখন তুমি যদি ভিটামিন সি না খাও, অ্যান্টিঅক্সিডেন্ট যদি তুমি না গ্রহণ করো, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। এই জন্য আমরা বলি যে শাকসবজি বা এই যে কি বলে যে মালটা বা এগুলো খাইলে, এবং স্বাভাবিক, তোমরা নিয়ে চিন্তা করো, যারা এরকম ফলমূল ভালো খায়, বেশি খায়, ফ্রেশ খায়, তাদের চেহারা, স্বাস্থ্য সব কিন্তু তোমার ফ্রেশ হয়। বিকজ দিস ইজ দ্য রিজন, বিকজ দে অ্যাক্ট অ্যাজ এন্টি এজিং। এজিংটা কেন হয় বললাম? বিকজ অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এখন এটাকে তোমার কমাইতে হবে, কমানোর জন্য তোমার এই ধরনের ব্যাপার। তো তুমি এজিং হয়ে যাওয়া মানে কি, তুমি যত এজিং হবা তত তাড়াতাড়ি মারা যাবা, তাই না? তা আমরা যে বলি যে জাপানিজ লোকগুলো মনে করবো যে তাদের আয়ু অনেক বেশি, অনেক দিন বাঁচে, 100 বছর বাঁচে। কেন? তাদের খাবার দাবারের ভিতরে এই ধরনের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যারা খাওয়ার ফলে তারা এই ধরনের রিঅ্যাক্টিভ স্পিসিস গুলোকে দমন করে বা রিমুভ করে, সেই জন্য তারা সতেজ থাকে, বেশি দিন বাঁচে। স্যার, তাদের লাইফস্টাইলই অনেক সুন্দর, এই জন্য তারা অনেক বেশি সতেজ থাকে। হ্যাঁ, ওই তো লাইফস্টাইলের ভিতরে, হ্যাঁ, তো তোমার লাইফস্টাইলের ভিতরে এটা চলে আসলো না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা কি বুঝতেছো যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের অ্যাকুমুলেশনটা লাইফস্টাইলের সাথে জড়িত? কেন? এক হচ্ছে তোমার ওই যে তুমি যদি ভালো খাও এই সমস্ত শাকসবজি, ফলমূল, তাহলে তোমার তুমি অ্যান্টিঅক্সিডেন্ট নিচ্ছ, রসকে বাধা দেবা, এক। দ্বিতীয় হচ্ছে তুমি যদি সঠিক সময়ে ঘুমাও, তুমি স্ট্রেস ফিল করবা না। তুমি যদি টেনশন ফ্রি থাকো, তুমি যদি পলিউশনের ভিতরে না যাও, তাহলে তোমার বডিতে রস কম তৈরি হবে। মানে আমি লিঙ্ক, অফকোর্স দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টরস। এই ফ্যাক্টরটা কিভাবে তোমার লাইফটাকে ইনফ্লুয়েন্স করতেছে সেটা আমি কথা বলতেছি, বুঝতে পারছো? তাহলে জাপানিজরা এই সমস্ত ফলো করতেছে, তাহলে তাদের ভিতরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কম তৈরি হবে, বা তৈরি হলেও সেটাকে আবার তারা রিমুভ করার জন্য তারা প্রচুর পরিমাণে ভালো ভালো মানে হেলদি ফ্রুটস খাচ্ছে। তারা স্ট্রেস নিচ্ছে না, স্ট্রেস কম পাচ্ছে, তাদের পলিউশন কম, তারা মনে করো ইউভির সংস্পর্শে কম আসতেছে, বা ইত্যাদি ইত্যাদি, যার ফলে তাদের রস কম তৈরি হচ্ছে। ঠিক আছে? আর আমাদের দেশের কথা চিন্তা করো, পলিউশন কি লেভেলে এখন আমাদের। আমার এক কলিগের ভাই ইউকেতে গেছে, তার ছেলের একটা ডিজিজ হয়েছে, কি যেন একটা সমস্যা হয়েছে, তাকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে আসছো, তখন বলছে যে ঢাকা থেকে। বলছে ও ওকে, বুঝছি। মানে যখন বলছে যে ঢাকা থেকে আসছি, তখন আর তার কিছু চিন্তাই করে নাই, বিকজ দিস ইজ ডিউ টু পলিউশন। সেই পলিউশন গিয়ে তার ব্রেনে আঘাত করছে। ঠিক আছে? এনিওয়ে, সো এই হলো ফ্যাক্টর, রাইট? তো আমি এখন এগুলা নিয়ে আবার একটু কথা বলি। আমি এতক্ষণ তোমাদের সাথে যেগুলা মনে করো গল্পের মতো করে বললাম, সেগুলো আবার একটু লিটারেচারে আমি এখানে বলছি, তোমরা একটু ফলো করতে পারো আমার মনে হয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিকস, আই বিলিভ। দেখো, রস আর অলসো নোন এজ ফ্রি অক্সিজেন রেডিকেলস।
তাই না? কেন? ওই যে আমি মনে হয় তোমাদের বুঝাতে পারছি যে রেডিকেল বলতে আমরা কি বুঝবো। মনে করো অক্সিজেনের 8টা থাকে, 8টার ভিতরে এখন 7টা হয়ে আছে, তার একটা সে আনপেয়ার্ড অবস্থায় আছে, তখন এটাকে বলবো আমরা রেডিকেল। এনি মলিকুল উইথ অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন, যে কোনো মলিকুল হতে পারে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেগুলো আসলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের মতো কাজ করে। এক্সট্রিমলি কেমিক্যালি রিঅ্যাক্টিভ, এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ তারা। ড্যামেজ সেল মেমব্রেনস, যেটা তোমাদের বললাম সেল মেমব্রেনের ভিতরে লিপিড আছে, সেই লিপিডগুলো ড্যামেজ করে, এবং লিপিডগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন মেমব্রেনটাও ড্যামেজ হয়। রেসপন্সিবল ফর মোর দেন 100 হিউম্যান ডিজিজ। দেখছো মানুষের ভিতরেই 100টা ডিজিজ আছে যার জন্য তোমার এই রিঅ্যাক্টিভ স্পিসিস রেসপন্সিবল। এই যে ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সবগুলোর সাথে তোমার রিঅ্যাক্টিভ স্পিসিস সম্পর্ক আছে। এই দেখো এজিং, ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আর্থ্রাইটিস, এই সবগুলোর সাথে সম্পর্ক আছে তোমার রিঅ্যাক্টিভ স্পিসিসের। সাম বেনিফিশিয়াল ইফেক্টস, এবং সবার শেষে বললাম সাম বেনিফিশিয়াল ইফেক্টও আছে। ওই যে বললাম যে তারা রসটা তোমার সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করতে পারে যদি কম কনসেন্ট্রেশনে তোমার সেলের ভিতরে থাকে। তার মানে তোমার অবশ্যই তোমার উচিত হবে সেই কনসেন্ট্রেশনটা মেনটেন করা, এর উপর বেড়ে গেলেই ক্ষতি। আচ্ছা এইটা একটু আমি খুব একটু ভালো না, তারপর একটু দেখতে পারো। দেখো ওই যে তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা এই দেখো হোয়াট ইজ এ ফ্রি রেডিকেল, তাহলে আমি একটু বলি তোমরা শোনো সাথে সাথে। প্রথমে আমরা দেখি যে ফ্রি রেডিকেলটা কি। an atom with an unpaired electron configuration, তাই না? যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2 4 6 8টা আছে, এটা হলো কমপ্লিট, এখন একটা সরাই দিলা, এইটা হয়ে গেল রেডিকেল। it becomes unstable and reactive, thus forming a free radical। তার মানে অক্সিজেনের এইভাবে ফ্রি রেডিকেলটা হলো, মনে করো, খেয়াল করো। কেন হতে পারে দেখো, কজেস অফ ফ্রি রেডিকেলস। এই যে তুমি একটা মানুষ, তোমার মনে সানলাইট ইউভি আসতেছে তোমার বডিতে, তুমি এরকম জাঙ্ক ফুড খাচ্ছ, ঠিক আছে, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়, তোমার ভিতরে মনে করো এরকম কিছু মাইক্রোবস হতে পারে, অর্গানিজম, সানলাইট, এবং অনেক স্ট্রেসে ভুগছো তুমি, ঠিক আছে। কিভাবে এখন রেডিকেল ফরমেশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এই যে যেটা একটু আগে তোমাদের বললাম, সেই মনে হয় ওইটাই বলবে এখন। দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে। আর তোমরা বুঝতে পারতেছো গুগল করলে তুমি থাউজেন্ডস অফ জিনিস পাবে এরকম ইন্টারেস্টিং। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, এই মেমব্রেনের ভিতরে না, ইনার মেমব্রেনের মধ্যে, আমরা জানি সেটা, আমরা তোমাদের দেখাইছি আমি। এই যে দেখো এই সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, রাইট? এই যে অ্যাজ ইউজুয়াল ইলেকট্রন যাচ্ছে, পানি তৈরি হচ্ছে, এটিপি সিনথেসিস দিয়ে এটিপি তৈরি হচ্ছে, নো প্রবলেম। আমরা জানি কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, আবার তোমাদের একটু ঝালাই হয়ে যাক, কমপ্লেক্স 3 এর নাম জানি, কমপ্লেক্স 4, এবং এটিপি সিনথেস। এই কয়টা, এই 4টা কম্পোনেন্ট না, 5টা কম্পোনেন্ট মনে করো মেইনলি। এই যে তোমরা জানো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এই এটিপি সিনথেসিসটা হয়, এটা সে বলতেছে আর কি। যখন ইলেকট্রন যাচ্ছে, যে ইলেকট্রন পাস হচ্ছে, মনে করো পাস হচ্ছে, সে প্রোটনও তৈরি হচ্ছে এদিকে, সবার শেষে ইলেকট্রনটা এসে এই যে অক্সিজেনের সাথে ওয়াটার তৈরি করতেছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস, এবং এই দিক দিয়ে এটিপি তৈরি হচ্ছে, নো প্রবলেম। ইলেকট্রন আসলো সমস্যা নেই, কারণ এই তোমার এই এখানে অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আয়ন আছে, এবং সে ওয়াটার তৈরি করবে, নো প্রবলেম। কিন্তু কোনো কারণে এরা এখানে কারণ দেখাচ্ছে যে না, ওয়াটার আর তৈরি হচ্ছে না, এই ইলেকট্রনগুলো এখন লিকেজ হয়ে যাচ্ছে। লিকেজ হয়ে গেলে দেখো, এই ধরো এটা একটা লিকেজ মনে করো, এই ইলেকট্রন, তখন কে করবে, সে সুপার অক্সাইড, ওই যে বললাম যে সুপার অক্সাইড অ্যানায়ন বা সুপার অক্সাইড আয়ন, এই যে সুপার অক্সাইড তৈরি করলো, এই যে ইলেকট্রন ধরার মতো কেউ নাই এখন, এই ইলেকট্রন পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। আবার ইলেকট্রন আসলে তোমার সেখান থেকে এই যে হাইড্রোক্সিল রেডিকেল তৈরি করবে, তাই না? এই সবগুলা কমনলি আমরা বলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। ইফেক্টস অফ ফ্রি রেডিকেলস না কি হতে পারে দেখো, মানে ইফেক্টস অফ ফ্রি রেডিকেলস মানে অক্সিজেন স্পেসিস। প্রিমেচুর এজিং হবে, কন্ট্রিবিউটস টু সার্টেন টাইপস অফ ডিজিজ সাচ এস, দেখো এই যে হার্ট ডিজিজ, এথেরোস্ক্লেরোসিস হবে, ডায়াবেটিস হতে পারে,
ইনফ্লামেশন হবে, জয়েন্ট ডিজিজ, আমরা বলি বাতে বুতে, ক্যান্সার হতে পারে, সেনাইল ডাইমেনশিয়া হতে পারে, এন্ড আদার ডিজেনারেটিভ ডিজিজ, ব্রেনের ভিতরে অনেক ধরনের ডিজেনারেটিভ, বললাম না 100 মোর দ্যান 100 ডিজিজ আছে যেটা তোমার এই সমস্ত রিঅ্যাক্টিভ স্পিসিসের কারণে হতে পারে। বুঝছো কি একটু কোনো কোশ্চেন তোমাদের এই সোফার? স্যার একটা হ্যাঁ, বলো কোশ্চেন করি। বলো। আচ্ছা স্যার, ক্যান্সার সেল কি কখনোই ধ্বংস করা যায় না? আজকে সকালবেলা যখন গাড়িতে আসতেছিলাম, স্ট্যাটিস্টিক্স এর একজন স্যার আমাকে এই কোশ্চেনটা করলো যে এই যে ক্যান্সার এটা কি আর কি আসলে কেমনে হয়, তাই না? ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করতে চাচ্ছ? জি স্যার, এগুলো তো মানে নাকি অটোফ্যাগি হয় না ম্যাম বলছিলেন, তো এগুলো কি স্যার কিভাবে ধ্বংস করা যায়? মানে তুমি কি জানতে চাচ্ছ যে ক্যান্সার হয়ে যাওয়ার পরের ঘটনা বলতেছো নাকি ক্যান্সার হওয়ার আগে চিন্তা করতেছো, কোনটা? স্যার হওয়ার পর। ক্যান্সার হলো, হ্যাঁ হ্যাঁ তো হলো, তুমি এখন মানুষজন তো ট্রিটমেন্ট করতেছে না, যেমন একটা এক্সাম্পল কি ট্রিটমেন্ট বলি আমরা, কেমোথেরাপি বলে না? জি স্যার। মনে আছে যাদের অনেকে শুনে থাকবে কেমোথেরাপি। তো কেমোথেরাপি কি? এটা এক ধরনের কেমিক্যাল, এই কেমিক্যাল গুলো গিয়ে তো তোমার ওই যে ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করতেছে। এটা কি টোটাল নির্মূল হয়? হ্যাঁ, এখন পয়েন্ট হচ্ছে এটা, টোটাল নির্মূল তুমি করলা, ধরো করলা, অনেকে তুমি শুনবা যে ইন্ডিয়াতে গেছে, গিয়ে ক্যান্সার ফ্রি হয়ে চলে আসে, সবগুলো সেল তারা করলো, যেগুলো তোমার ক্যান্সার সেল যেগুলো ছিল সেগুলোকে এই কেমোথেরাপি দিয়ে বিয়ে দিয়েছে। কিন্তু যে কারণে, যে জেনেটিক কারণে তোমার ক্যান্সারটা তৈরি হচ্ছিল, ক্যান্সারটা হচ্ছিল, সেইটাকে তো কন্ট্রোল করা টাফ। খেয়াল করো, ক্যান্সারকে আমরা কখন বলি বলো তো? ক্যান্সার আমরা বলি যখন একটা সেলের কি হয়, অ্যাবনর্মাল গ্রোথ হয়। বুঝতে পারছি কথাটা? কি বললাম? অ্যাবনর্মাল গ্রোথ। তোমার ইন্টারেস্টিং না, তোমরা তো আসলে তোমরা তো ফিশারিজ এর ছেলে মেয়ে, তোমাদের স্যারেরা তো বলে, তোমাদের তো এগুলা জানার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, মানে কিন্তু স্যার এগুলো বেশি ইন্টারেস্টিং, শুনো এগুলো বেশি শুনো ভালো লাগে জানতে। শুনো, পৃথিবীটা কি জানো মনে রাখবা, পৃথিবীতে রিসার্চ চলতেইছে মলিকুলার বায়োলজি মানে লেভেলে। মলিকুলার বায়োলজি ছাড়া রিসার্চ জিরো। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, যে যত বেশি মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ দক্ষ, তার ডিমান্ড তত বেশি। তোমরা বুঝতেছো, আজকে একটা ভ্যাকসিন তৈরি হতে যুগের পর যুগ লাগে, প্রথম ভ্যাকসিন তৈরি হতে 100 বছর লাগছে, অথচ আমরা এই 9 মাসে কিন্তু এখন মানুষ করোনার ভ্যাকসিন তৈরি করলো। তার মানে বুঝতেছো সায়েন্স কত আগাইছে, অ্যাডভান্স হয়েছে, ঠিক আছে? তো এখন পয়েন্ট হচ্ছে যে এইটা, একটা জিনিস মনে রাখবা যে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু তোমার ক্যান্সারের জন্য কি বলবো, যে ক্যান্সার যে কারণে হয় সেই জিনিসটা আছে, প্রত্যেকের শরীরে আছে। বুঝতে পারছো? প্রত্যেকের শরীরে আছে ক্যান্সার যে কারণে হয় সেই জিনিসটা। কিন্তু কেন হচ্ছে না ক্যান্সার? বিকজ সেটা ভালোভাবে রেগুলেটেড হচ্ছে, মেনটেইন হচ্ছে, একটা সিস্টেম বা একটা সাইকেলের ভিতর দিয়ে সুন্দরভাবে মেনটেন হচ্ছে, ঠিক আছে? এখন যেমন একটা এক্সাম্পল আছে, P53 একটা জিন, একটা প্রোটিন আর কি, টিউমার প্রোটিন বলা হয় T53, ঠিক আছে? এটাকে বলা হয় টিউমার সাপ্রেসর জিন। তো এই জিনটা যদি এখন ধরো তোমার মনে করো যে এক্সপ্রেশন হচ্ছে, মানে টিউমার সাপ্রেসর জিন, এটা বুঝতে পারছো? এখন এই জিনটা থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে তোমার P53। জাস্ট আমি গল্পের মতো করে বলি। তো এইটা মনে করো খুব সুন্দরভাবে তোমার যদি থাকে নো প্রবলেম, কোনো কারণে যদি কন্ট্রোলটা হারায় ফেলে, হ্যাঁ, মানে এই T53 জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা মনে করো তোমার ডিএনএ এর সাথে বাইন্ড করে তোমার জিনের এক্সপ্রেশন গুলাকে মেনটেন করে। এখন কোনো কারণে যদি তোমার এই T53টা যদি ভালোভাবে রেগুলেশন না হয়, তাহলে কিন্তু আর তোমার সেলের গ্রোথ মেনটেন হবে না। তখন কি হবে? একটা সেল থেকে প্রচুর পরিমাণে সেল তৈরি হতেই থাকবে, কারণ ওই যে P53 একটা যেটা প্রোটিন বলতেছিলাম, যেটা মেনটেন করতো, সেটা সামহাও তোমার কাজ করতেছে না, যে যার ফলে মনে করো যে ধরো তোমার সেলের ভিতরে ইভেন অনেক মিউটেশনও হচ্ছে, এটা সেটা হয়ে এখন সেল তার কন্ট্রোল হারাই ফেলতেছে। কেমনে ঠেকাবা তুমি এটাকে বলো?
তাই না? এই জন্য মানুষজন তো চেষ্টা করতেছে এখনো কিভাবে ওই লেভেলে গিয়ে ট্রিটমেন্ট করা যায়, কিভাবে ধরো যেটা এরকম মানে কি বলবো যে কন্ট্রোল হারাই ফেললো সেই কন্ট্রোলটা ফিরে আনা যায়। তোমার সেল, ওই সেল থেকে যেগুলো তৈরি হলো সেগুলোকে তুমি ডিস্ট্রয় করার জন্য আমরা চেষ্টা করতেছি কেমোথেরাপি দিয়ে, কিন্তু যেই ঘটনাটা মিউটেশনটা ঘটে গেছে সেই লেভেলে ট্রিটমেন্টের জন্য মানুষ কিন্তু এখনো চেষ্টা করতেছে আবিষ্কার করার, ইয়ে করার, কন্ট্রোল করার। কিছু কিছু ক্ষেত্রে পারছে, কিছু কিছু ক্ষেত্রে পারে নাই। ঠিক আছে, তোমার মাথায় কি একটু ঢুকছে একটু হলেও কিছু? জি স্যার, তার বুঝতে মানে কি, পারছি। তার মানে কি এগুলোর জন্য তোমাকে মলিকুলার বায়োলজি, জিন, ডিএনএ, প্রোটিন এগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, রাইট? নাহলে আমি যে তোমাকে বললাম যে এই যে একটা টিউমার প্রোটিন, তাহলে এই জিনিসটা কি, আবার বলতেছি যে এইটা যদি এক্সপ্রেশন, তার মানে তোমাকে আমি জানি না তোমার কতজন বুঝতেছো হোয়াট ইজ দ্য মিনিং অফ জিন এক্সপ্রেশন। কেউ কেউ হয়তো একটু বুঝবা, বাট মোস্ট অফ দেম মনে নাও বুঝতে পারো, রাইট? তো এরকম ঘটনা কিছু থেকে যায়, বুঝতে পারছো? তো এখন সেই ক্ষেত্রে আসি, তাহলে তোমরা বুঝলা যে এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলা কিভাবে তোমার তৈরি হতে পারে, এবং সেগুলোকে আমরা যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, দেখো রিঅ্যাক্টিভ হুইচ আর কেমিক্যালি রিঅ্যাক্টিভ কেমিক্যাল স্পেসিস কন্টেইনিং, যেমন অক্সিজেন, এবং প্রত্যেকের ভিতরে সাধারণত এরকম অক্সিজেন আছে, যেমন সুপার অক্সাইড, হাইড্রোক্সিল পারঅক্সাইড, হাইড্রোক্সিল রেডিকেল, সিঙ্গেল, এগুলো হচ্ছে এক্সাম্পল। এখন দেখো, in a biological context ROS are formed as a natural byproduct। আমি বললাম না নরমালি কিন্তু এটা তৈরি হবেই, কারণ তোমার তো মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, মানে নরমালি একটু তৈরি হবেই, তুমি কোনোভাবে ঠেকাইতে পারবে না এটা। এবং ওই তৈরি হওয়াটা কিন্তু ভালো, কারণ আমি কেন ভালো, ওই যে বললাম যে তাদের আবার সেল সিগন্যালিং, এই যে দেখো, and have important roles in cell signaling and homeostasis, তার মানে this is good। কিন্তু during times of environmental stress like UV heat exposure, তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, এটা সেটা, ROS levels can increase dramatically। This may result in significant damage to cell structures। Cumulatively this is called তখন বলি আমরা oxidative stress। এই যে দেখো রস কি করতেছে, এগুলা একটা মানে একটা কার্টুনের মতো করে তারা একেবারে মনে করো যে করাট টরাট দিয়ে তোমার সেলটাকে ধ্বংস করে ফেলছে, দেখছো? তারা পাইছে মজা মজা করে তোমার সেলটাকে কাটতেছে, দেখো ইচ্ছা মতো করার দিয়ে কেটে কেটে তোমার সেলের 12টা বাজাচ্ছে। এই হলো তোমার রসের কাজ। দেখো রস অ্যাটাক সেল কিভাবে, এই সেলের পুরো 12টা বাজায় দেয়, সেল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি মাশাআল্লাহ তোমার টিস্যু প্রবলেম হচ্ছে, তুমি মনে করো ডিজিজ ফিল করতেছো, রাইট? তো নরমালি কি হয় দেখো, যেটা বললাম আমি, আসলে ডিটেইলসের সময় নেই আমার। এই দেখো AOX মানে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। নরমাল কন্ডিশনে কি হয় জানো, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল এবং রসের লেভেলটা ফাইট করে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এই লেভেলটাকে মেনটেন করে, মানে এরকম ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, দেন নো প্রবলেম। দেন এই রসটা তোমার জন্য ভালো, যে সে সিগন্যালিং এর রোল আছে তার। কিন্তু যদি এরকম হয়, অক্সিডেটিভ স্ট্রেসটা কখন হয়, যে যেমন তার মানে তোমরা জানলা যে অক্সিডেটিভ স্ট্রেসটা খারাপ, সেটা কখন হবে, এক্সেস রস, দেখা গেল যে এত বেশি পরিমাণে রস উৎপন্ন হয়েছে যে তোমার সেই পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নাই, ফাইট করতে পারতেছ না, তখন তুমি অক্সিডেটিভ স্ট্রেসে ভুগবা। আবার ওই অন্যটাও হতে পারে যে এই অ্যান্টিঅক্সিডেন্টের কোনো কারণে তোমার ডিপ্লিশন হলো, মানে কমে গেল পরিমাণ, তখন আবার রসের লেভেলটা বেড়ে যাবে। কারণ কি, অ্যান্টিঅক্সিডেন্ট কম, রসের সাথে ফাইট করতে পারতেছে না, ফলে রসের লেভেল বেড়ে যাচ্ছে, তখনও তুমি অক্সিডেটিভ স্ট্রেসে ভুগবা। নিশ্চয়ই তোমাদের এখন কোশ্চেন আছে স্যার অক্সিডেটিভ স্ট্রেস কি, ওই যে বললাম যে যখন মানে এক্সেস রস হবে তখন সেলগুলোকে গিয়ে অ্যাটাক করবে, সেলে ড্যামেজ করবে, সেলগুলোকে মেরে ফেলবে, তখন এক ধরনের কন্ডিশন ক্রিয়েট হয়, সেটার নাম হচ্ছে, যে স্ট্রেসটা ক্রিয়েট হয় সেটার নাম হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। কেন অক্সিডেটিভ স্ট্রেস, ওই যে অক্সিজেন জাতীয় জিনিস দিয়ে হচ্ছে বলে সেটাকে নাম হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। কি করতে পারে, যেমন আমি এখানে একটা জাস্ট আমার অন্য জায়গা থেকে এগুলা নিয়ে, আসলে আমি আমার পিএইচডি তে কাজ করি, তোমাদের একটু বলেও রাখি, আমি প্লান্টে কাজ করি আর কি, এই সিস্টেম নিয়েই আমার মেইন কাজ, কিন্তু রিসার্চের টপিকস এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দেখো যে কিভাবে হয়, দেখো স্ট্রেস ইনডিউস রিঅ্যাক্টিভ অক্সিডেটিভ স্পেসিস প্রোডাকশন এন্ড অক্সিডেটিভ স্ট্রেস। দেখো যেমন আমি বলছি যে অ্যাবায়োটিক এন্ড বায়োটিক স্ট্রেস একটা প্লান্টের মধ্যে, এটা তো তুমি মানুষের ক্ষেত্রে আমি বললাম যে ধরো এখানে তুমি ইউভি, জাঙ্ক ফুড, যে কোনো কারণে তুমি স্ট্রেসে ভুগতেছো, এই স্ট্রেসে ভুগলে কি হবে জানো, এই ধরনের যে তোমরা জানো সিঙ্গলেট অক্সিজেন, সুপার অক্সাইড, হাইড্রোক্সিল রেডিকেল, হাইড্রোজেন, এই ধরনের রেডিকেল গুলো তৈরি হবে। They are very very dangerous. They can attack your DNA, they can attack your protein, they can attack your lipid। ফলে কি হবে, এগুলো ধ্বংস হয়ে গেলে তুমি অক্সিডেটিভ স্ট্রেসে ভুগবা। অক্সিডেটিভ স্ট্রেসে ভুগলে কি হবে, সেল ডেথ হবে, গ্রোথ ইনহিবিশন হবে। এই দেখো রস টার্গেট ডিএনএ, এখানে আবার ছোট্ট করে একটু লেখা আছে লিপিড, প্রোটিন, এটাই আবার বলছি।
ঠিক আছে? আচ্ছা, আমার আসলে আর ডিটেলস বলার মতো সময় হবে না, কারণ তোমাদের আমার অনেক টপিকস কভার করতে হবে। শুধু এটা যেমন একটা, এখন ওই যে তোমাদের একটু আগে আমি বলতেছিলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের বডির ভিতরে আবার অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম আছে, যারা আসলে এগুলোকে আবার এই যে ডিটক্সিফিকেশন বলো, রিমুভাল বলো, স্কেভেঞ্জিং বলো করে। কিভাবে করে জাস্ট আমি তোমাদের আমি পরীক্ষা দিব না, ডোন্ট ওয়ারি। দেখো এটা কিভাবে হতে পারে। এই যে দেখো, এগুলো হচ্ছে এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসকর্বেট পারঅক্সিডেজ, এই যে ক্যাটালেস, পারঅক্সিডেজ, সুপারঅক্সাইড ডিসমিউটেজ, এই কালারের যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব হচ্ছে এনজাইম। এই যে এটা এই এনজাইমগুলো কি করে দেখো, এই যে সুপারঅক্সাইড যেটা বললাম, সেখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, সেগুলোকে রিমুভ করে। এই একটা সাইকেল আছে, এটার নাম হচ্ছে অ্যাসকর্বেট গ্লুটাথিয়ন সাইকেল। এই সাইকেলটার মাধ্যমে এই যে দেখতেছো না এএসএ, এটার নামই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সংক্ষেপে বলা হয় অ্যাসকর্বেট। এই যে গ্লুটাথিয়ন আছে, এই যে গ্লুটাথিয়ন, অ্যাসকর্বেট, তারপরে এই যে বিভিন্ন এনজাইম, এরা সবাই মিলে কোঅর্ডিনেটলি কি করে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডকে ওয়াটারে কনভার্ট করতেছে। এই যে এগুলো ডেঞ্জারাস, এগুলোকে ওয়াটারে কনভার্ট করতেছে। তো এই যে এই মেকানিজম না, এরকম এই মেকানিজমটা, এটার নামই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম, আমাদের বডির ভিতরে আছে, যারা আমাদেরকে এইভাবে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু যদি এখন ঘটনা এমন হয়ে যায় যে এই রসের পরিমাণ এত বেশি যে এই সিস্টেমটা সে সাপোর্ট দিতে পারতেছে না, যে লেভেলে এটাকে সরানো উচিত, তখন তো তুমি প্রবলেম হয়ে যাবে। আবার এটাও সত্য যে এদের পরিমাণ কোনো কারণে তোমার দেখা গেলো যে এই সমস্ত এনজাইম, অ্যাসকর্বেট, তুমি মনে করো বাইরে থেকে ভিটামিন সি খাচ্ছ না, নিচ্ছ না যথেষ্ট পরিমাণে, তখন কি হবে, এই সিস্টেমটা টোটালটা হাম্পার হবে। কারণ দেখো প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা লিঙ্কড। যদি হাম্পার হয়, এই সিস্টেম যদি ভালোভাবে না চলে, তোমার এই রসের পরিমাণটা এমনিতেই অ্যাকুমুলেট হবে, বেড়ে যাবে, এবং তারা তোমার ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ করবে। আমি আজকে এই রস পর্যন্ত রাখি না, আমার উদ্দেশ্য হলো যে হোয়াট ইজ রস and how they are produced, and what is the bad effect of ROS in the cell, and simply how your how you can protect yourself from ROS damage. এই যে কয়েকটা কথা দেখো, এই এখন তুমি যদি বিলিভ মি, তুমি যদি জাস্ট গুগল করো, ইউ উইল গেট থাউজেন্ডস অর ক্রোডস অফ ইনফরমেশন, ঠিক আছে? কিন্তু আমি টপিক হচ্ছে যে হোয়াট ইজ রস, what is their function, what is oxidative stress, and how ROS are produced in mitochondria, and why they are dangerous. এই জিনিসগুলো তোমাদের একটু গল্প করার চেষ্টা করলাম আজকে। এখন যদি কোনো কোশ্চেন থাকে বলো, আমি অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ এই লাইনে। আমার এই তোমাদের ক্লাস শেষে তোমাদের সাথে আমার একটা তোমাদের ডিপার্টমেন্টের ডিন ম্যাডাম আমাদের ডাকছে, আমাদের একটা মিটিং আছে। তোমাদেরকে আমি বলি, তোমাদের আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি, তাই না? তোমাদের কিন্তু পড়াইছি আমি ফার্স্ট ইয়ারে, রাইট? আচ্ছা, তারপর সেকেন্ড আছে। তো তোমাদের ডিপার্টমেন্ট থেকে এখন যেটা করছে, বুঝছো, আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি। ইটস নট সামথিং যে আমি তোমাদের কাছে কমপ্লেন করতেছি, বাট তারা এখন তোমাদের ডিপার্টমেন্টে কি করতেছে জানো, আমাদের এই বায়োকেমিস্ট্রির 2টা কোর্সকে বাদ দিয়ে তার একটা কোর্স করতেছে। তো আমরা এটা মানে রাজি হচ্ছি না, বা আমরা মানতেছি না আর কি, যে বায়োকেমিস্ট্রি তোমরা দেখছো যে ওই একটা কোর্সের ভিতরে আমি কতটুকু পড়াইতে পারি তোমাদের, বলো? কোয়াইট ইম্পসিবল। তাহলে তো তোমাদের এই যে মেটাবলিজমের ভিতরে যে পার্টগুলা, গ্লাইকোলাইসিস, পেন্টোজ ফসফেট পাথওয়ে, আর ওই যে কিভাবে গ্লুকোজ ভাঙে, কিভাবে গ্লুকোজ তৈরি হয়, এই জিনিসগুলো তো আমার পড়ানোর অপশন নাই। তোমাদের কি মনে হয় না যে এইগুলা তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স ফিশারিজের স্টুডেন্ট হিসেবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, দেখি মনে হয়? জি স্যার। আনডাউটেডলি তোমাদের মনে না হলেও কোনো না কোনো একদিন মনে হবে যদি তোমার পড়ালেখার সাথে জড়িত থাকো। বাট তোমাদের ডিপার্টমেন্ট থেকে এখন এই কাজটা করা হচ্ছে, যেটা আসলে আমরা চাচ্ছি না। আজকে আবার এই মিটিং এ ডাকছে, আমি আই উইল ফাইট, I will try to convince them, but I don't know what will happen. তোমরা একটু পড়ো আরেকটু, এটা তো তোমাদের এই শীটটা অলরেডি দিয়ে দিছি, ওখানে খুঁজলেই পাবা। নেক্সট ক্লাসে আমি তোমাদের যাব যে কিভাবে এই যে তোমার গ্লাইকোজেন তৈরি হয়, সুক্রোজ তৈরি হয়, আবার হ্যাঁ সেই ক্লাসটা শেষ করে আমি এই কার্বোহাইড্রেটের এই পার্টটুকু শেষ করবো, তারপর পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে যাব।
সো আমার মনে হয় দেন ওকে, আবার রোববারে কথা হবে তাহলে, তাই না? একটু বের হবো, হ্যাঁ। এনি কোশ্চেন? নো প্রবলেম, ইউ ক্যান আস্ক মি, আমার 2-3 মিনিট সময় আছে। তো ঠিক আছে, হ্যাঁ 46 জনে চলে আসছে, সবাই ভাবছে শেষ। ওকে, সো ভালো থাকবেন, হ্যাঁ, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।